সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির। সনদের আইনি ভিত্তির পর নির্বাচনের পক্ষে জামাত। এনসিপি চায় গণপরিষদ। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলি। সংবিধানের ন্যাচার ক্যারেক্টার একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্মের আশা। স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। 513 কোটি টাকা লোপাটের অভিযোগ। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ। 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। নানা জটিলতার পর যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রফতানি। 7 মাসে প্রবৃদ্ধি প্রায় 22%। শুল্ক ইস্যুতে চলতি মাসেই হতে পারে চুক্তি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। দেশের ইতিহাসের একটি সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা 3টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায় মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয় সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যারা সুষ্ঠু এবং ইতিহাসের সম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবেই যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকারনামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে জুলাই সনদ নিয়ে এখন যে পর্যায়ে ঐকমত্য কমিশন পৌঁছেছে, সব দলই কিন্তু এটির পক্ষে, কিন্তু এটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে এক একজনের এক এক মত রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এক এক করে আলোচনায় আসি, বিএনপি, জামাত, এনসিপি কে কোন জায়গাটা আসলে তাদের মত দিচ্ছে? ভিন্ন মতটাই কিন্তু আসলে স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য আপনি বলতে পারেন। এই যে এত বড় সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে, যাদের আদর্শের জায়গাটা ভিন্ন, জানা বোঝার জায়গাটা ভিন্ন, এতদিনে যে আলোচনা, এবং বাংলাদেশে তো আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করবে দীর্ঘদিন, ঘন্টার পর ঘন্টা, এই সংস্কৃতি আমরা কখনো দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে যে এতগুলো বিষয় ঐকমত্য তৈরি হচ্ছে, এটি আমি মনে করি যে একটি বড় বিষয়। যারা বিশেষজ্ঞ আমরা বিভিন্ন সময় প্রতিবেদন করার জন্য তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু একই রকম বলছেন। আপনি যদি দেখেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মূল দাবি বলি বা প্রধানতম দাবিগুলোর মধ্যে একটি ছিল যে যেই কাঠামোটা, যে কাঠামো আসলে স্বৈরতন্ত্র টিকিয়ে রাখে, সেই কাঠামোর আমূল সংস্কারের, যার ফলে কিন্তু ঐকমত্য কমিশনের এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে মোট 11টি সংস্কার কমিশন, এবং এর পরে আসলে ঐকমত্য তৈরি করার জন্য ঐকমত্য কমিশন যেটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গায় কিন্তু আসলে বড়গুলো অনেক বড় সংস্কারে কিন্তু একমত তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনি জানেন যে 2 দফায়, সেক্ষেত্রে ওয়ালি একটু যদি বলেন যে আগের যে অবস্থা ছিল আর এখন এই ঐকমত্য কমিশনে বসার পর, আপনি অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাদের চিন্তা চেতনায় আসলে ফারাকটা কোন জায়গায়? ঠিক এই জায়গায় আমি আসছিলাম যে প্রথম দফায় যখন আলোচনাটি হয়, সে সময় কিন্তু খুব বেশি বিপরীত ছিল আর কি, যে রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে হবে না, অনেকের মধ্যে এই ধরনের একটি মনোভাব ছিল। কিন্তু দ্বিতীয় দফা যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন, উদ্বোধন করলেন দ্বিতীয় দফা ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দল একসঙ্গে, তখন কিন্তু আমরা দেখি যে অনেকে কিছুটা নরম হতে শুরু করেন, ছাড় দেওয়ার ক্ষেত্রে তারা সেই ছাড় দেওয়ার মনোভাবটি তাদের মধ্যে আসে। বড় কিছু সংস্কার কিন্তু এর মধ্যে এসেছে, কিন্তু মূল বিপত্তি যে বেঁধেছে আমি মনে করি সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ বেশ কিছু বিষয় ঐকমত্য তৈরি হচ্ছে। বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে মোটা দাগে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের। সেই জায়গায় আসলে অন্যান্যরা, বিশেষত জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক দল মূলত তারা বলছেন যে এই সরকারি যাতে করে এর আইনগত ভিত্তিটি আসলে বাস্তবায়ন করে। আমরা একটু যদি দল ধরে ধরে বলি যে বিএনপির ক্ষেত্রে তারা কি আসলে কথা বলছে বা জামাত বা কি বলছে? জানতে চেয়েছিলেন শুরুতেই, বিএনপি যেটি বলছে ঐকমত্য কমিশনের প্রথম দফার যেটি ছিল সেটিও কিন্তু একই রকম ছিল। আমরা যদি একটু দেখি যে আপনি বিএনপির কথা বলছিলেন, বিএনপি যেটি বলছে যে সংবিধান সংশোধন আসলে করতে পারে জনগণের নির্বাচিত যারা প্রতিনিধি তারাই, যার ফলে তারা বলছেন আগামী অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের হাত ধরে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আসলে নির্বাচিত হবে। এরপরেই কিন্তু আসলে তারা বলছেন যে আইনি ভিত্তি যদি প্রয়োজনীয় থাকে তাহলে সেটা আইনি ভিত্তির বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার কথা তারা বলছেন। এনসিপি এবং জামায়াতের যেই প্রস্তাবনা রয়েছে গণভোট বা গণপরিষদ, সেই ব্যাপারে আসলে বিএনপি বলছে এটি একেবারেই অযৌক্তিক, তাদের এই বিষয়ে তারা আসলে অনড় রয়েছেন। মূল বিপত্তি আসলে সেই জায়গাটিতে দাঁড়িয়েছে। জামায়াতের কথা যদি বলি, জামায়াত প্রথম দিকে শুধুমাত্রই গণভোটের কথা বলছিল, এখন কিন্তু তারা সাংবিধানিক আদেশের কথা বলছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে এই জুলাই সনদের অধীনে তারা আসলে জাতীয় সংসদ নির্বাচন চান। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা যদি আমরা বলি, এনসিপি প্রথম থেকে তারা বলছিলেন তারা আসলে সংবিধান সংস্কার করতে চান না, তারা চান সংবিধানের একেবারে আমূল পরিবর্তন করতে চান, নতুন সংবিধান করতে চান, তার ফলে তারা গণপরিষদ নির্বাচন চান। কিন্তু এখন তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে তারা এই জুলাই সনদের যে বৈধতা তার জন্য গণভোট তারা চান। একই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের যে গণপরিষদ, সেইখানে তার একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ দুটি একসঙ্গে চান। জুলাই সনদের অধীনে তারাও নির্বাচন চান। অন্যান্য দলও কিন্তু এখানে রয়েছে, আমরা দেখছি যে কয়েক রকমের রয়েছে। যেরকম গণসংহতি আন্দোলন বলছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেটি আসলে সংবিধানের এই সংস্কার যেটি চলছে সেটি তারা আসলে অনুমোদন করবে। এর বাইরে আসলে অন্যান্য দাবি রয়েছে। ইসলামী আন্দোলন যেরকম পিআর পদ্ধতি তারা অন্তর্ভুক্ত করা, এই যে এক এক দল এক এক কথা বলছে, মূল মতপার্থক্যটা কোন জায়গাটা? এখন মূল মতপার্থক্য মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেউ কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের অধীনে জুলাই সনদের বাস্তবায়ন হবে, আর বিএনপি বলছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে আগামী সংসদ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত যে সংসদ আসবে তারা এটি নির্ধারণ করবে। সেক্ষেত্রে আমরা এবার আজ দেখলাম যে ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যুক্ত হলেন, তিনি কি বললেন? আজকে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ দিন
প্রয়োজন ছিল, কারণ এই জায়গায় আসলে যাতে করে মতানৈক্য আছে সেটি একমত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন আয়োজন সরকার যে সেটি করতে চায় সেটি বলেছেন। তিনি মহা উৎসব বলছেন, এটি মহা উৎসব হবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি বলেছেন যে এই জুলাই সনদ সেটি বাস্তবায়ন হলেই আসলে নির্বাচন সার্থক হবে, এবং তিনি সমঝোতার কথা বলেছেন। এটি খুব গুরুত্বপূর্ণ সমঝোতা, কিন্তু আসলে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসলে কেমন বাংলাদেশ হবে, কেমন সংবিধান হবে, কেমন আসলে প্রতিষ্ঠানগুলো আমাদের হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরির জন্যই তিনি সমঝোতার কথা বলেছেন। তিনি বলেছেন যে জাতীয় সনদ জুলাই সনদ যদি সবার ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হয় তাহলেই জাতীয় নির্বাচন একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং সার্থক হবে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। কথা হয়েছিল ঐকমত্য কমিশনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং এই ঐকমত্য কমিশনের সভাপতি যুক্ত হয়েছিল, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা ভিন্নমত এসব বিষয় নিয়ে। যাচ্ছে অন্য খবরে, শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নেতা লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। টানা 2 ঘণ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক। জানা গেছে এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সঙ্গে ছিল রাষ্ট্রীয় 2-1টি বিষয়। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল 2 ঘণ্টার আলোচনা? বিএনপি নেতা বাবর জানান গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে বাবর জানান আলোচনা হয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 13টি এজেন্সি অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনও বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে।
দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যাচাই বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে, তারা এই বিষয়টি পর্যালোচনা করবেন। এছাড়া দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ার 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই আগস্টের আলোচিত এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন, যে তথ্য প্রমাণ হাতে আছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও না। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা, কুষ্টিয়ায় বাবার কবরে দাফন। ডাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি ও জামায়াতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামায়াত নেতারা বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়ে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে 28 পদের 23টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। 2 দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও 25 পদের মধ্যে জিএস এজিএস সহ 20টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে 2 কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ 2 বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ জাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন। ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন লড়বেন। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসু জাকসুর পর এবার রাকসু ও চাকসু বাস্তবায়নের পথে। ক্যাম্পাসের প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সর্বত্র নির্বাচনী আমেজ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রাকসুতে 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মোট ভোটার 28,905 জন। আমরা একটা শঙ্কায় রয়েছি যে আসলে নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবে কিনা। এখন পর্যন্ত পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে পরিবেশ কেমন যাবে আর কেমন নির্বাচন হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি, আর আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি সামনে হয়তো আমার ফেসবুকে বা সব জায়গায় বলবো। প্রশাসনের কাছে আমাদের দাবি নির্বাচন স্বচ্ছতা যাতে বজায় থাকে। ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিবেশগত যে বিষয়টি রয়েছে, যা ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমাদের যেই দিনটা দুর্দান্ত কেটেছে, আমাদের মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালো একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। এদিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা, আর এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবেন। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে। শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। 6 মাসের মধ্যে নির্বাচিত সরকার পাবে নেপালিরা। ঘোষণা অন্তর্বর্তী সরকার প্রধানের। ধ্বংসযজ্ঞের নিন্দা, নিহত আন্দোলনকারী ও পুলিশ সদস্যদের পরিবার পাবে সহায়তা। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় $5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। সাক্ষাৎ ক্যামেরায় কমলদের রিপোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে আজ ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ কমতে পারে। আর্জেন্টিনার গম বা রাশিয়ার গম এদের ভিন্ন বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তড়িঘড়ি করে নতুন টেলিকম নীতিমালা অনুমোদন দিয়ে মোবাইল অপারেটরদের হাতে পুরো ব্যবসা তুলে দিচ্ছে সরকার, এমন অভিযোগ আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি অপারেটরদের। রোববার রাজধানীতে এক কর্মশালায় অভিযোগ তোলেন তারা। দেশি উদ্যোক্তাদের সুরক্ষা না দিলে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে 4 সংগঠন। টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নানা দাবি দেওয়ার মধ্যেই গত 4 সেপ্টেম্বর আলোচিত টেলিকম নীতিমালার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালায় 2027 সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে 13 কোটির বেশি গ্রাহককে ইন্টারনেট যোগান দেয়া 34টি আইআইজি অপারেটরও। এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। এমন প্রেক্ষাপটে রোববার রাজধানীতে টিআরএনবি আয়োজিত কর্মশালায় নতুন নীতিমালা বাস্তবায়নের আগে দেশীয় অংশীজনদের সঙ্গে সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানায় আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি এই 4 সংগঠন। আমরা যেটা ন্যায্য দাবি করছি, যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এ সময় জানানো হয় গত 8 বছরে সরকারকে 1100 কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে আইআইজি অপারেটররা। আয়ের ওপর 40 থেকে 50% পর্যন্ত রাজস্ব ভাগাভাগি বাবদ বছরে 280 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেয় আইসিএক্স সেবাদাতারা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। যে ট্রাফিকটা আমি আনছি সেটা আইসিএক্স দেখছে,
সেটা এএনএস দেখছে, সেটা বিটিআরসি দেখছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও সেই রেমিটেন্সের উপরে ট্র্যাক করছে। এই যে সকল মন্তব্যগুলো উনি করেছেন, এগুলো শুধুমাত্র মিথ্যাচার না তা, এই ধরনের প্রকাশ্য মিথ্যাচারের মন্তব্য তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মানহানির মামলা দায়েরের যোগ্য আসলে। এদিকে দেশীয় উদ্যোক্তাদের আপত্তি থাকলেও নতুন নীতিমালা টেলিকম খাতে একক নিয়ন্ত্রণ ও দৌরাত্ম্য কমিয়ে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে মনে করছে সরকার। প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি স্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। রাতে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়ায় বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম। আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে পাবলিক বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এইগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকা গেলেন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। এরপর গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভিন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 50, যা ভালো, বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুমান 69, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 90। সিলেট বিভাগে বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 96%। খুলনা বিভাগের বায়ুর মান 71, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 60, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 86। রংপুর বিভাগের বায়ুমান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 65, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 50 আর সবচেয়ে খারাপ সিলেট ও খুলনায় 71। 6 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কে। আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে নিহত আন্দোলনকারী পুলিশ ও কয়েদিদের পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি নির্দেশ দেন আহতদের বিনামূল্যে চিকিৎসার, সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন জড়িতরা নেপালি হতে পারে না।
রোববার আনুষ্ঠানিকভাবে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের আগুনে প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয় সিংহদরবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে প্রথম দিনের কাজ শুরু করেন তিনি। মানুষের দাবির মুখে পদটি গ্রহণ করতে বাধ্য হয়েছেন বলে জানান কার্কি। তিনি বলেন, আগামী বছরের 5 মার্চ নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে যাবেন। এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। মানুষের দাবির কারণেই আমি এটি গ্রহণ করতে বাধ্য হয়েছি। আমার টিম এবং আমি ক্ষমতার স্বাদ চেখে দেখতে আসিনি। 6 মাসের বেশি সময় আমরা থাকবো না। নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দেব। নেপালে সহিংস আন্দোলনে নিহত হন অন্তত 72 জন। এর মধ্যে বিক্ষোভকারী 59, বন্দী 10 এবং 3 পুলিশ সদস্য। তাদের প্রত্যেক পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন সুশীলা। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন। নিহতদের পরিবারকে 10 লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরাও পাবেন ক্ষতিপূরণ। আহত কেউ প্রতিবন্ধী হয়ে গেলে তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে। সরকারি স্থাপনে আগুন ও ধ্বংসযজ্ঞ চালানোয় নিন্দা জানান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আমি লজ্জিত। যারা এই প্রয়োজনীয় স্থাপনাগুলো ধ্বংস করেছে তারা যদি নেপালি হয় তবে তাদের কিভাবে নেপালি বলা যায়? জেনজি প্রজন্মের চিন্তা ভাবনা অনুযায়ী সরকার কাজ করবে বলে জানান কার্কি। রাহনুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির। সনদের আইনি ভিত্তি চায় জামাত। এনসিপির দাবি গণপরিষদ। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টা। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। এবং 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ, 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।